তোকে আবার আমি একটা ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দেবো রে। আমি তোমার সব কথা শুনবো দাদা, সব কথা শুনবো, শুধু শুধু আমাকে বিয়ে করার কথা বলে না। বিয়ে করার চলে গেল এই ঈশ্বর। আমি এখন মেয়েটাকে নিয়ে কি করবো? আমার মনে হচ্ছে ওই 3-5 হাতের কাছে পেলে আমি ওর গলা টিপে শেষ করে দিতাম। অপরাধীরা তোর হাতের কাছে দে, আমাকে শেষ করে দে। আমি ভাবতে চাই না, শেষ করে ভাবতে চাই না। তুই আমাদের বাড়িতে কেন এসেছিস বল? তোকে তো আমি বারবার বলেছি তুই আমাদের বাড়িতে আসবি না, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জবাব চাইতে এসেছি, জবাব। হাসির আগে তার জানিয়ে দেয় আমি ছাড়া এত বড় অপরাধী, যে অপরাধী জানিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। মানুষ খুন করলে তা চোখে দেখা যায়, বিশ্বাসকে খুন করলে কোনদিন চোখে দেখা যায় না। তুই আমাদের বিশ্বাসকে খুন করেছিস, তাই তোর মুখ আমি কোনোদিন দেখতে চাই না। তুই বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। কি বললে? আমি 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 তোদের বিশ্বাসকে খুন করেছি? হ্যাঁ, তুই বিশ্বাসকে খুন করেছিস। ঠিক আছে, আমি আমি এই বাড়ি থেকে চলে যাবো। এই বাড়িতে তোদের সামনে আমি কোনোদিন দাঁড়াবো না। তোর যাওয়ার আগে আমি একটিবার রানীর সঙ্গে দেখা করে দিতে চাই। রানীর সাথে তোর কোনোদিন দেখা হবে না। দাঁড়াও দাদা, দাঁড়াও। ওর শেষবারের মতন আমাকে কি বলার আছে বলতে দাও। ওর নতুন করে কি বলার আছে? আর তোর নতুন করে কি বলার আছে সেটা আমি জানি না। যাক, আমি আসছি, ফিরতে দেরি হবে, সাবধানে থাকিস। বলো কি বলবে, বলো। বলছিলাম কি মহারানী? ওই রানী 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 তুমি কি বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তুমি আমাকে এটা বলো যে রানী তুমিও কি তোমার দাদার মতো আমাকে বেঈমান বিশ্বাসঘাতক মনে করো? বলো। সকালে পূব দিকে ওঠা সূর্যটাকে দেখে সবাই সূর্য বলেই মনে করে অভ্র। কেউ তাকে চাঁদ বলে ভাবে না, আর যারা ভাবে তারা অন্ধ। কিন্তু আমি তো অন্ধ নই। তাই যে কারণে তুমি দাদার কাছে বিশ্বাসঘাতক, ঠিক একই কারণে তুমি আমার কাছে বিশ্বাসঘাতক। রানী হয়ে থেকে গেল অভ্র, সে যে আর তোমার মহারানী হতে পারলো না। যাক, ভালো থেকো, সুখে থেকো তোমার এই অপর্ণা দেবীকে নিয়ে। অপর তুমি কোন অপর্ণার কথা বলছো? তোমার নতুন জীবন সঙ্গিনী, কাম সজ্জার সঙ্গিনী অপর্ণা দেবী। তুমি আমাকে মারলে? কোন প্রমাণের উপর ভিত্তি করে তুমি আমার চরিত্র নিয়ে এত বড় কথা বলো? জবাব দাও। দেখতে চাও? প্রমাণ দেখতে চাও? দাঁড়াও, এই দেখো তার প্রমাণ। এগুলোকে তুমি অস্বীকার করতে পারো? কি হলো, হাসছো কেন? উত্তর দাও, বলো। কণ্ঠ আমার রুদ্ধ আজকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই চলে, যাহারা তোমার মিশাইছে বায়ু নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করে গেছো? তুমি কি বেশিছো বলো? জীবনটা কাব্য নয় অভ্র। রানী তুমি আমার জীবন থেকে সব চলে গেছে। আমার মনে হয় তুমি তোমার স্বপ্ন সত্য পেয়ে গেছো। এখন তুমি আসতে পারো। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, বেশ, আমি চলে যাচ্ছি রানী। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তবে জীবনে আমি একটিবার তোমার কাছে আসবো, যেদিন আমি নিজেকে বিস্ফোরণ করবো, সেদিন
তোমার নরম মাটির উপরে পড়ে তোলা অবিশ্বাসের রাত প্রসাদ থাকবো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে ভাই, খুব তাড়াতাড়ি। আচ্ছা কাকা বাবুর কি একবারও আমার কথা মনে পড়ছে না? অভ্রজিৎ বাবু তিনিও কি আমাকে ভুল বুঝলেন? আর প্রেমজিৎ কি আমাকে একেবারে ভুলেই গেল? আর মনে রাখার মতো কোনো কিছু তো আমি করিনি, কিন্তু আমার মন বলছে ও আমার কাছে আসবেই, ও আমার কাছে আসবেই। অপর্ণা, তোমার বিশ্বাস অবিশ্বাসের দোলাচলতা কাটিয়ে এবার তুমি বলো তো তুমি কেমন আছো? যেমন দেখছো, তবে তুমি যে খুব ভালো আছো এটা কিন্তু আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। আমি ভালো আছি। অপর্ণা, ভালো থাকার অভিনয় করা দুটো কিন্তু এক জিনিস নয়। তবে আমি কিন্তু তোমার উপরে ভীষণ রেগে আছি। কেন আমার উপর রাগের কারণ? যা বাবা, আমাকে কিছু না জানিয়ে তুমি ওই বাড়ি থেকে চলে এলে, এটা কি রাগে যথেষ্ট কারণ হতে পারে না? বিশ্বাস করছেন সেদিন কাকুরা আর সুব্রজিৎ বাবু যেরকম ব্যবহার করেছিলেন, আমি এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে পারিনি। তাই তোমাকে কিচ্ছু না জানিয়ে আমি চলে আসতে বাধ্য হয়েছি। বাবার মুখ থেকে সবকিছু শুনেছি। আই এম এক্সট্রিমলি সরি। বাবার মুখ থেকে সবকিছু শোনার পর 10 দিন লেগে গেল তোমাকে আমার কাছে আসতে, তাই তো? আরে বাবা, আমি 2 দিনের জন্য দিল্লিতে গেছিলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। সেখান থেকে ফিরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করে অনেক কষ্টে তোমাদের বাড়ির ঠিকানা জোগাড় করে তোমার সামনে এসে হাজির। আর তোমাকে কোনো অজুহাত দেখাতে হবে না। এখন বলো তো কাকা বাবু কেমন আছে? একদম ভালো নেই, সব সময় শুধু তোমার কথা বলছে। মানুষটা বড় অসহায়, খুব ভালো মানুষ। হ্যাঁ, ভালো বলে তো নিজের অগ্নিসাক্ষী করা স্ত্রীকে শেষ করে দিয়ে একটা অন্য মেয়েকে বাড়িতে তুলে এনেছিল, তাই না? আমি তো কিন্তু একই ভুলের মানুষ সারাটা জীবন ধরেই তো মানুষটা দিয়ে যাচ্ছেন, বলো। কিন্তু ওনার এই একটা ভুল যে আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়ে সব যেন আমার না খুব কষ্ট হয়। আর তোমার কষ্ট পেতে হবে না, আমি আছি না। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট আমি দূর করে দেবো। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা করে নেব। তাড়াতাড়ি আসবে কিন্তু। এমন ভাবে বাঁকা ভাবে তাকানোর পিছনে আমি সত্যি বলছি আমি ভালো হয়ে যাব। আমি আমার সমস্ত কিছু কুকর্মকে সরিয়ে রেখে আমি অপর্ণার হাত ধরে একেবারে বৃন্দাবনে পাড়ি দেবো, আর বৃন্দাবনের পদে পদে ঘুরবো, আর অপর্ণাকে নিয়ে বলবো কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচী মাতার ঘরে, নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হইল গোরাচা। আমার বোন আমায় মারবে বলে নাকি? দেখেছেন আমি ভালো হতে চাই, কিন্তু আমাকে ভালো হতে দেবে না একেবারে। আমার বোনকে তুমি কোথায় রেখেছো? হ্যাঁ, বলছিলাম আমার জন্য চা আনুনি না, বলছিলাম চা আনলে তাহলে চারটে দেখে কথাটা বলা যেত। বলছি পিস্তলটা নামানো প্লিজ। এই পিস্তলটা তখনই নামবে যখন জানতে পারবো
আমার বোনকে তুমি কোথায় নেবে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সব কথা বলছি। তবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যেন ফার্দার আমাকে গুলি করো না, কারণ কারণ আমাকে মারলে সেই ক্ষতিটা কিন্তু তোমারই হবে। ব্যাস, তাহলে শুরু করা যাক। শোনো অপর্ণা, তোমার বোন সুপর্ণার সঙ্গে পরিচয় আমার MBBS পড়তে গিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে। প্রথমে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে আমাদের প্রেম। তারপর সেখান থেকে আমরা দুজন একসঙ্গে রিসার্চ করতে বিদেশে চলে যাই। একদিন সুপর্ণা আমাকে এসে বলে, যেন প্রেম, যেন আমি একটা মারাত্মক জিনিস আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, এই প্রত্যেকটা শিশুর শরীরে যে এই চামড়ার যে এপিথেলিয়াম থাকে, তার সঙ্গে বেশ কিছু প্রোডাক্ট মেশালে একটা মারাত্মক জিনিস আবিষ্কার হয়ে যাবে। আর সেই ওষুধ দিয়ে মানুষের যৌবনকে চিরস্থায়ী করা যাবে, মানুষের সৌন্দর্যকে ধরে রাখা যাবে, মানুষের বয়সকে বাঁচতে দেওয়া যাবে না। ব্যাস ব্যাস, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু কিন্তু এই জিনিসকে আমরা আবিষ্কার করবো কি করে? আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে সদ্যজাত সন্তানের জন্ম দেবে তোমার বোন সুপর্ণা। যেমন ভাবনা তেমন কাজ। তোর বোন সুপর্ণার গর্ভে এলো আমাদের সন্তান। ঠিকঠাক চলছিল, হঠাৎ একটার সময় তোমার বোন ভেঙে বসলো, বললো, না না না, আমি আমার সন্তানকে জন্ম দিতে চাই, আমি আমার সন্তানকে মরতে দেবো না। কিন্তু আমি বললাম, সুপর্ণা বিশ্বাস করো, তোমার মা হওয়ার অনেক দিন বাকি আছে, কিন্তু এত বড় আবিষ্কার থেকে তুমি প্লিজ নিজেকে সরিয়ে দিও না। ও কোনো মতেই আমার কথা শুনতে চাইলো না। তারপর এলো সেই দিন যেদিন সুপর্ণা তার সন্তানের জন্ম দিল। ওকে আমি একটা ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপর আমার সেই সদ্যজাত সন্তানকে আমি নিজের হাতে আমার এই সার্জিক্যাল ছুরি দিয়ে একটু করে ওর চামড়া ছাড়াতে লাগলাম। তুমি মাসিও তোমার এত কষ্ট হচ্ছে, তাহলে বাবা হয়ে আমার কতটা কষ্ট হয়েছিল একবার তুমি ভেবে দেখো। আমার সন্তানের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই পৃথিবীতে জন্ম নিল এক মারাত্মক ওষুধ। আর সেই ওষুধ বিদেশে পাচার করে আমি এখন কোটি টাকার মালিক। তাকে আমি বাঁচিয়ে রেখেছি, বুঝলে? এত বড় আবিষ্কারের যে স্রষ্টা, তাকে তো আর আমি মেরে ফেলতে পারি না। তাহলে বলো আমার বোন এখন কোথায়? সেটা তো বলবো না। আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি মরে গেলে তোমার বোনের সম্মান যে কেউ দিতে পারবে না। আমি পাবো, ঠিক পারবো। আমি যখন একবার পেয়েছি আমার বোন বেঁচে আছে, তখন তোমার কবল থেকে আমার বোনকে আমি উদ্ধার করে নিয়ে আসবোই। শুধু আমার বোনকে কেন, তোমার আল্লাহ দমটা লুকিয়ে রাখা আরো মেয়েদের আমি সব উদ্ধার করে নিয়ে আসবো। তা না হলে পৃথিবীর মুখ থেকে অনেক মেয়ের মা আমার শব্দ থেকে বিদায় নেবে, অনেক সন্তান তোমার নামে সব খাওয়া করে তারা অকালে মৃত্যু থেকে ধরা পড়বে। তাই তোমাকে আমি সুন্দর হাতে কিন্তু এই আগ্নেয়াস্ত্র মানায় না, তাই এটা আমার কাছে রেখে দিলাম। ভেবেছিলাম ভালোবেসে তোমাকে ভোগ করবো, কিন্তু তুমি যখন তাতে সাড়া দিলে না, তখন জোর করে একটু ভোগ করার। অনেকদিন ধরে আমি অবস্থায় রয়েছি, আজ আমি দেখতে চাই যে বোনের 7 দিনের মধ্যে পাই কিনা। আমি তোমার কত ভালোবাসি। অভিনয়টা তুমি দারুণ করেছিলে, কিন্তু ভুলে গেছিলে তুমি যেখান থেকে অভিনয় শিখেছ সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর আমি। আজকের এই ঘটনার পর তুমি যদি সন্তানের মা হও, দয়া করে সেই সন্তানকে যেন নষ্ট করে দিও না, ওকে আমার হাতে তুলে দিও। বিনিময়ে আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। তোমার বোনের সন্তানকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আর তোমার সন্তানকে নিয়েও আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করব। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। আমি এক ফোঁটাও চোখের জল ফেলবো না। আমাকে উঠে দাঁড়াতেই হবে। আমাকে
করতেই হবে। আমাকে ওই শয়তান প্রেম নির্জনাকে বুঝিয়ে দিতে হবে। শয়তান, তোকে আমি ছাড়বো না, আমি তোকে কিছুতেই বাঁচতে দেবো না, কিছুতেই তোকে আমি বাঁচাবো না শয়তান। চরম অগ্নি পরীক্ষা, আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি আর অভিরা বাজো সুরবীরা, বাজো বীরা, বাজো বীরা, বাজো সুরবীরা, বাজো বীরা, বাজো বীরা, বাজো বীরা। কি এমন হলো যে এত জায়গা থাকতে শেষ পর্যন্ত আমাকে বাগান বাড়িতে নিয়ে এলি? বড়বাবু বললেন আপনার সঙ্গে কি গোপন কথা আছে, ও বাড়িতে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আজকে আমি বড় কথাকে প্রাণ খুলে দেখবো, মন খুলে ওর সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও এখন কোথায় রে? আপনাকে করি এসে করে আপনি অপেক্ষা করুন, আমি যাই, ওদিকে অনেক কাজ করে আছে, কিছু না রাগারাগি করবেন। হ্যাঁ হ্যাঁ আপনি অপেক্ষা করুন। হ্যাঁ, তুই বরং যা, আমি বড় খোকার সঙ্গে একা একা কথা বলবো। কতদিন ওকে দু চোখ করে দেখিনি, মন খুলে কথা বলিনি। আজ আজ আমি ওর সঙ্গে কথা বলবো। ও সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করলেও আমি দেখেছি ওর বুকে একটা অজস্র যন্ত্রণার ছাপ লুকিয়ে আছে। কেউ সেটা লক্ষ্য করেনি, আমি আমি স্পষ্ট লক্ষ্য করেছি। আজ আজ আমি আজ আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবা। বাবা বাবা, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করোনি তো? কিচ্ছু মনে করিনি রে বড় কথা, কিচ্ছু মনে করিনি। বড় কথা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিয়ে আজ আমি সেই যন্ত্রণার ছাপটা মুছিয়ে দেব রে বাবা। শোন, তোকে দেখলে না কেমন যেন মনে হয় তুই যেন কারোর সঙ্গে কথা বলিস না। কি হয়েছে বলতো? তোকে দেখে না বড় মনে মনে যেন তুই কষ্টে আছিস, এটা আমার মনে হয়। বাবা বাবা, যখন জানার কথা ছিল তখন যদি আমার কথা জানতে পারতে তাহলে তাহলে আমার জীবনটা এইভাবে নরক হয়ে যেত না। বড় খোকা, বড় খোকা, তুই আমাকে জানাই বড় খোকা। আমি সব জানি রে, আমি সব জানি। হ্যাঁ, তোর জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তুই যখন ছোট ছিলিস তোর সব মা তোকে যে নির্যাতন করতো, আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি, কোনো প্রতিবাদ করতে পারিনি, কোনো প্রতিবাদ করতে পারিনি। শুধু অসুবিধা হয়। বাবা বাবা, জানো বাবা, আমার এই বুকটা না, আমার এই বুকটা না অসহ্য যন্ত্রণা হয় বাবা। তুমি তুমি আজ একটু আমার এই বুকটায় হাত বুলিয়ে দেবে বাবা। আদর করি আর তুই আমার করে মাথা দিয়ে ঘুমা। আনন্দে কাচ্ছি বাবা, আনন্দে কাচ্ছি।
এইভাবে কাছে পেলাম বাবা, কতদিন পর কাছে পেলাম। আমার বিবাহ করে দে না না বাবা, না করেও শান্তি বাবা। না বাবা, না। একজন বাবা তার সন্তানের কাছে কোনোদিন ক্ষমা চাইতে পারে না বাবা, কোনোদিন ক্ষমা চাইতে পারে না। তাই তাই আর তুমি কোনো কথা বলবে না, যা বলার শুধু আমি বলবো। আমি 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 पिता रोटी है, कपड़ा है, मकान है, पिता नन्हे से परिंदे की खुला आसमान है, पिता है तो घर में प्रतिपाल राख है, पिता है तो माँ की चूड़ी बिंदी और सुहाग है, पिता है तो दुनिया के सारे सपने अपने हैं, पिता है तो बाजार के सारे खिलौने अपने। নিজে বাবাকে মেরে ফেললেন? আমিও তো সেই কথাটাই জানতে চাইছি। আরে খুন ধর্ষণ সব যদি আমি নিজে করবো তাহলে তোকে কেন আমি রেখেছি রে? তোকে কেন রেখেছি? যাকে খবর দিতে বলেছিলাম তার খবর দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, এক্ষুনি এসে বলবেন। তাহলে তাও চল, তাড়াতাড়ি চল। ঠিক বলছো মা, তুমি ঠিক বলছো। বাবা আমাদের এখানে আসতে বলেছে। গোপালটা আমাকে সে কথাই বললো, বললো তোর বাবা নাকি কি বিশেষ কথা বলার জন্য আমাদের এখানে ডেকে পাঠিয়েছে। বাবা এখানে ডাকবে কেন? বাড়িতে তো সব কথা বলতে পারতো। আমি তো তাই ভাবছি, কি এমন কথা যে এখানে এসে ডেকে বলতে হবে? তাছাড়া গোপাল মুখপুরাকেও তো দেখতে পাচ্ছি না, তোর বাবাকে কোথায় গেল? আচ্ছা দাঁড়াও, বাবাকে একটু ডাকি দেখি কোথায় গেছে দেখি। বাবা, বাবা, বাবা। বাবা তো আর নেই মা। মানেটা আমি বুঝে বলছি কথা বলতে আদিত্য বাবুকে খুন করার অপরাধে আপনাদের দুজনকে আমি গ্রেপ্তার করব। আপনি কি বলছেন অফিসার? বাবাকে খুন করতে যাবো? অর্থাৎ তদন্ত করে বের করতে হবে। এখন ধারণা চলুন। না, না, বিশ্বাস করুন, খুনটা আমরা করিনি, বিশ্বাস করুন। অপরাধী কি কোনোদিন স্বীকার করেন যে সে অপরাধ করেছে? আপনাদের চাবলা আদালতেই বলবেন। অফিসার, আমি কি জানতে পারি যে কোন অপরাধে আপনি আমার মা এবং ভাইকে থানায় নিয়ে গেছেন? ওরা আপনার বাবা আই মিন আদিত্য বাবুকে খুন করেছে। আমার বাবাকে খুন করেছে? বাবা! তোরা অভিনয় করতে হবে না। এখন এখন তো পুরো চিত্রনাট্যটাই আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এসব তুই কি বলছিস ভাই? বুঝতে পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি এই চালাকিটা তো বড় গায়ে লাগলো, তাই না অফিসার? মনিবের বদনাম বড় গায়ে লাগলো। পুলিশের পোশাক পরা বাচ্চাটা একটা কুকুর। আমার ভাই পাগল হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি নিয়ে যান। না না প্রেমিক চ্যাটার্জি, একটা কথা বলে যাই যাবার সময়, তোমাকে মারিবে যে বকুলে বাড়ির শেষে। হ্যাঁ, আরে চক্র বক্রগতিতে ঘুরিছে অবিরত, আর যারা কালের শীর্ষে কাল তারা পকানত। বাবু এটাকে একটু চোখে চোখে রাখবেন, আমি একজন মহিলা কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি। চল। তোমার ছোট ছেলে তাহলে একটা পাকাপোক্ত ব্যবস্থা করে গেল। তোমার ক্ষেত্রে আমি ভেবেছিলাম তোমার চোখ আর কিডনি দুটো উপরে নিয়ে মেরে ফেলবো, কিন্তু পরে ডিসিশনটা একটুখানি চেঞ্জ করে ফেললাম। যাক, এবার তুমি খুশি হয়েছো তো মা? মারলে আমার না, তবে জেলখানায় পৌঁছে মরার জন্য নয় রে। ওরে বড় খোকা, আমি তো সৎ না হলেও এই মানুষটা কিন্তু তোর সৎ বাবা ছিল না। তুই তাকে অনেক ভালোবাসিস না। চোখটা আমি সেই জন্যই তোকে মারলাম বাবা। বাবু, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব
ঘৃণা তার যেন তৃণ সমদকে। তুমি যখন অন্যায় করেছিলে তখন বাবা তাকিয়ে তাকিয়ে দেখেছে, তাই বাবাকে আমি খুন করেছি। আর আমার ভেতরের সুপ্ত দানবটা যদি জেগে ওঠে, তাহলে আজ এই মুহূর্তে আমি না না না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনার কাজ করতে পারে কি সম্ভব আছে তার এমন কেন করে তুমি হতে পারো? তাছাড়া তাছাড়া আমি জানি দাদা করতে পারে না, স্বয়ং ঈশ্বরের সব বিশ্বাস করবো। আবার তুমি একজন পুলিশ অফিসার, আমার যে তোমার মাথায় অনেক বেশি বুদ্ধি। আর তাছাড়া স্বয়ং অপর্ণা দেবী এসে আমাকে বলে গেছে যে তোমার আর অপর্ণা দেবীর নামে মিথ্যে বদনাম রটানো হয়েছে, আর এটা করেছে তোমারই দাদা প্রেমজিৎ বাবু। কিন্তু তাতে তার কি সব তুমি হতে পারো? তোমার আমার সম্পর্কের মধ্যে ফাটল হয়ে তার আমি কি করতে পারি? এই প্রশ্ন তো তোমাকেই বার করতে হবে। আমি কিছু ভাবতে পারছি না জানো। এই যে মা আর ভাইকে জেলে পাঠানো হয়েছে, সমস্ত সাক্ষী প্রমাণ তাদের বিরুদ্ধে। আর ওদিকে বনডাঙ্গার জঙ্গলে একের পর এক মৃত্যু চলেছে, পুলিশ তার কোনো প্রুফ খুঁজে পাচ্ছে না। এখন আমি কি করি? তোমাকে সব কিছু ঠান্ডা মাথায় থাকতে হবে অভ্র। তবে এত কিছু পরেও জানি তোমাকে আবার ফিরে পেয়েছি, এতে আমার খুব ভালো লাগছে। আমি জানতাম না নিজের দুটোটা কেটে গিয়ে আবার কিন্তু কিন্তু আক্ষেপ শুধু আমার একটা দুনিয়ার তোমার দাদা আমার শেষ হয়েছে আমাকে। সেজন্য আমি খুবই অনুতপ্ত। তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিয়ে আবার আমাকে তোমার কাছে টেনে নিতে? তুমি তো আমার সবসময় কাছে আছো না, তাই নতুন করে তোমাকে একটা করে কাছে। বিশ্বাস করো আমরা, আমি আর পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে আমি যদি আমাদের মাঝখানে কোনো সমস্যা তৈরি হয়, থাকছে তুমি পারো না তোমার ভালোবাসা দিয়ে আমাকে রাঙিয়ে নিতে? জানো যদি এমন কি জানো যদি এমন কি তবে কেন সরে আসো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে আজ রাতে জানো যদি এমন কি আরে কেন আমাকে লজ্জা দিচ্ছিস? তোকে অবিশ্বাস করি যে ভুল আমি করেছি, তার জন্য কি করেছি তোকে ক্ষমা চাইবো? তবে বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না। আবার তুই একটা বন্ধুদের কাছে আর যাই হোক ক্ষমা কখনো চাওয়া যায় না। আমার শুধু মনের মধ্যে একটাই এমন আঘাত হয়েছে যে স্বয়ং ঈশ্বর যদি এসে এটা বলতো যে তুই আমার অবিশ্বাস করছিস, সেটা আমি মেনে নিতে পারতাম না। আবার তুই আমাকে লজ্জা দিচ্ছিস যে ভাই যাবো সব কথা জানি। তুই কি আজকে বেরোবি? বল না দাদা, আজকে ছুটি নিয়েছি। কেন রে? অপ্র আসবে বলে? ও দাদা, তুমি যে কি না। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কি আছে? যাক অপ্র, আমি কিন্তু তোর আমানতকে বেশি দিন নিজের কাছে গচ্ছিত রাখতে পারবো না। এবার যত তাড়াতাড়ি পারিস নিজে দায়িত্ব নিয়ে আমাকে মুক্তি দে। ও বুঝতে পেরেছি, এবার তুমি আমাকে বোঝা মনে করে তোমার ঘাট থেকে নামাতে চাইছো, তাই? আরে বোঝা ভাববো কেন? বোঝা ভাববো তখন কিন্তু আর পালানোর চেষ্টা করিস না বন্ধু, কিন্তু কোনো কিন্তু নয় বন্ধু। তবে আচ্ছা, ওই মাসিমার অব্দুর ব্যাপারে বা শুক্রর ব্যাপারে কিছু ভাবলি তুই? না রে, কিছু ভাবতে পারছি না। সমস্ত সাথী তোমার সব ওদের বিরুদ্ধে, আমি জানি যে ওরা কাজ করতে পারে।
কিন্তু ওই মেসমশাইয়ের খুনের প্রধান সাক্ষী কে? আমার বাড়ির চাকর গোপাল। গোপাল। হ্যাঁ। আচ্ছা, ওই গোপালকে তুই সন্দেহজনক বলে মনে করিস না? কেন তোর আমাকে কথা বলছো? আচ্ছা, এই ছবিগুলো দেখ, তাহলে নিশ্চয়ই সব বুঝতে পারবে। ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এবার বুঝতে পারছিস পিছন থেকে খেলাটা কে পরিচালনা করছে? আচ্ছা তুই এসব জানিস? বন্ধু, একজন সাংবাদিকের কাজ হলো সত্যের গোড়া অব্দি পৌঁছে যাওয়া। সন্ধ্যাবেলা 4-5 জন মাতব্বরকে নিয়ে যুক্তিতত্ত্বের আসর বসানো নয়। একদম তুই ঠিক কথা বলছিস। আই এম প্রাউড অফ ইউ। শোনো না, হ্যালো, হ্যাঁ 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 বলুন বলুন। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা ইমিডিয়েট ওখানে পৌঁছে যাবেন। আমি এখনই যাচ্ছি এই সমীরা এখনই খবর পেলাম যে ভুবন দাদা জঙ্গলে দুটো মহিলা ডেড বডি পাওয়া গেছে। আমাকে ইমিডিয়েট সেখানে যেতে হবে। কিন্তু কোনো কিছু নয়। আই প্রমিস, এই নারী রহস্য সমাধান আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। আমি চলি। আর হ্যাঁ, তুই রানীকে বলে দিস ও যেন কোনো কিছু মনে কর না। আমি চললাম। সাবধানে যাস, তুই এগিয়ে যা বন্ধু। আগামীকাল তোর হাতে আমি এমন কিছু তথ্য তুলে দেবো যার সাহায্যে তুই খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান করতে পারবি। আগামীকাল সকালে গণবাণীর হেডলাইন দেখে চমকে যাবে এই ভুবন নামের মানুষ, আর সেই হেডলাইন হবে আদর্শ সাংবাদিক সমীরণ মজুমদারের উপরে বর্বরচিত আক্রমণ। তুমি এখানে তাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি সব 2 টাকার সাংবাদিক হয়ে আমার আন্ডারগ্রাউন্ড গোডাউন অব্দি পৌঁছে গেছো, আর আমি সারা এরকম ঘ্যামনামার তোমার বাড়িতে আসতে পারবো না কেন? বাজে কথা বাদ দিয়ে আগে বলো কেন তুমি এখানে এসেছো? আমি এসেছি তোমার মতো এরকম সাহসী একজন সাংবাদিককে পুরস্কার দিতে। পুরস্কার দিতে এসেছো শয়তান? অসংখ্য মা বোনের জীবন নষ্ট করে তুমি আমাকে পুরস্কার দিতে এসেছো শয়তান? একদম ঠিক কথা বলেছো সমীরণ, আমি একটা শয়তান। কিন্তু প্রেমজিৎ চ্যাটার্জি কতখানি শয়তান হতে পারে সে আইডিয়া এখনো তোমার নেই। ইলিয়াস, সাংবাদিকের কাছ থেকে ওর অবলম্বনটা কেড়ে নিয়ে ওকে একেবারে ল্যাংড়া করে দেব। না না না, আমি তোমাকে দেবো মার ফলাকে। সবসময় মানুষকে হাতে মারতে নেই, বুঝলি? যার যেখানে শক্তি সেই জিনিসটাই কেড়ে নিলে সে অটোমেটিক্যালি দুর্বল হয়ে পড়ে। চোখ দুটো টানা টানা যেন শুধু কাছে বলিয়া। তুই এখান থেকে চলে যা বোন, তুই এখান থেকে চলে যা। আমি শুধু ধরে রাখতে বলেছি, আর কিছু করবি আর কিন্তু মনে দাঁড়িয়ে যেতাম। আমার বন্ধু ছেড়ে দাও, আমার বন্ধু সাংবাদিকের জীবন আঙুলটা নিয়ে ভালো করে রান্না করে রাত্রিবেলা মুখ দিয়ে খবরের
দেখো মনের অবস্থা রানী। ও ব্যথা পেয়েছো তাই না? এই ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে, সজনিয়া বুঝি মরেছি মনে। বলেছি ওর মাত্র 3 মাস বাঁচবে। চোখের উপরে জলজাত প্রাণের উপরে শেষ হয়ে যাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। পামেলা আমাকে বলেছি ও যখন থাকবে না ওর মেয়েকে যেন আমি দেখি, দেখবো তো নিশ্চয়ই, কারণ আমি ছাড়া তো ওদের আর কেউ নেই। কিন্তু এই অকালে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তোমার? ও কিছু না বললেই হলো, বলো কি ভাবছিলে? আমি ঠিক বুঝতে পেরেছি তুমি আমার কথাই ভাবছিলে। যদি জানো তাহলে জিজ্ঞাসা করছো কেন? এমনি একটা ছেলে তার প্রেমিকা তার ভালোবাসার মানুষের কথা ভাবছে, এটা শুনতে একটা মেয়ে ভালো লাগে মশাই। তাই নাকি? হ্যাঁ মশাই, হ্যাঁ। তবে কিছুদিন আমার কথা ভাবতে হবে না, কিছুদিন পরেই তো আমি করবে না, তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো। পাগল, সত্যি যে মেনে নিতেই হবে। সত্যি আমি কিচ্ছু জানি না, পাবে না, কিচ্ছু জানি না, শুধু জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো বলো আমাকে কথাটা, তুমি কোথাও যাবে না। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এসো আমার কাছে। জানো মাঝে মাঝে মনে হয় আমার আগে দেখা হয়নি, তাহলে জীবনটা অন্যভাবে শুরু হতো। তবে যাই হোক, এই জন্মে তুমি আমার জন্য কি হয়েছে, তুমি আমার এই জন্মাবে কথা দাও। এই জন্যই আমি তোমাকে বিয়ে করবো। সত্যি এই যে আমার স্বপ্ন গো। তোমার স্বপ্ন আমার স্বপ্ন, যে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি তোমাকে আজই বিয়ে করবো। আজই? তোমার আজই? হ্যাঁ, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই তোমার তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য শাঁখা সিঁদুর আর একটা সুন্দর বেনারসি আনতে, ঠিক আছে? তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমি যাবো আর আসবো। আমাকে কি বলে গেল? আমি কি ঠিক শুনলাম? I am really really very happy তোমার। I am really really very happy। হে ঈশ্বর, তুমি আমার কপালে এত সুখ লিখেছিলে। আমি জীবনে হাসতে হাসতে মরতে পারি। সাথে আজ পূরণ হবে। মেয়ের মা হবার স্বপ্ন যে অসম্পূর্ণই থেকে যাবে পামেলা দেবী। দেখে আপনি চমকে উঠেছিলেন, আমি সেই। এবার বলুন তো, কেন সেদিন আপনি আমাকে দেখে ভাবে চমকে উঠেছিলেন? কি হলো বলুন, উত্তর দিন। আপনার মতো দেখতে হুবহু একজনকে আমি জানি। জানেন? জানেন সে কোথায়? সে
বেঁচে আছে, সে বেঁচে আছে। ওই শয়তান পেট্রিক চ্যাটার্জি ওকে আটকে রেখেছে একটা গোপন ছেলে। কিন্তু কিন্তু আমি ওর হতভাগ্য দিদি, ও আমার হতভাগ্য বোন। ওই শয়তান পেট্রিক চ্যাটার্জি আমার বোনের জীবনটা তছনছ করে দিয়েছে। আচ্ছা আপনি তো আমার বোনের মতো বলুন, আপনি তো আমার বোনের পারেন না, আপনি পারেন না আমার বোনকে আমার কাছে দিয়ে দিতে, বলুন তো পারেন না আমার বোনকে দিয়ে দিতে? আমি আপনার পায়ে কি করছে? বোন বলে যখন দেখেছি তখন তো আপনার জন্য এতটুকু করতেই হবে দিদি। জানেন দিদি, জানেন আজকে আমার জীবনের এক বিশেষ দিন, আর এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে শুধু আপনার বোনকে নয় দিদি, এই অন্ধকারে যতগুলো মেয়ে আছে আমি আজকে সবাইকে মুক্ত করে দেবো দিদি, সবাইকে মুক্ত করে দেবো। কিন্তু দিদি আমার সামনে একটা কথা দিতে হবে দিদি, দিদি আপনি আমার কথা দিন দিদি। আপনার বোনকে যেমন যত্ন করে বাড়ি নিয়ে যাবেন, তেমন এখানকার প্রত্যেকটা মেয়েকে যত্ন করে বাড়িতে পৌঁছে দেবেন, বলুন দিদি দেবে? আমার কথা দিন দিদি, কথা দিলাম, আমি কথা দিলাম। আমি যেখানে কি বলে আশীর্বাদ করবো, আশীর্বাদ করুন দিদি, আমাকে আপনি আশীর্বাদ করুন। মানে জন্মে যেন আমি আপনার বোন হয়ে জন্মাতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজে ভাই ভাইয়ের মুখ দেখে না, বোন বোনের সংসার ভেঙে দেয়, সেখানে দাঁড়িয়ে আপনার মতো এক দিদি বোনের প্রাণ বাঁচানোর জন্য শয়তানের গুহায় হানা দিয়েছে। আপনার মতো মাতৃমায়া দিদির পায়েতে আমার শত কোটি প্রণাম দিদি, শত কোটি প্রণাম। চল এক্ষুনি বেরিয়ে চল, তাড়াতাড়ি চলুন দিদি, এই অনুষ্ঠানে তাড়াতাড়ি চলুন। সুপর্ণা, সুপর্ণা তুই আমার কথা শুনতে পাচ্ছিস? কোথায় আছিস বল, কোথায় আছিস সুপর্ণা? সুপর্ণা, সুপর্ণা, সুপর্ণা তুই এসেছিস বল? আমি এসেছি তোকে উদ্ধার করতে। সুপর্ণা আমার কথা শুনতে পাচ্ছিস না? আমাকে তো চিনতে পাচ্ছিস না? আমি তোকে নিয়ে যাবো, আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। আর আমি তোকে কথা দিলাম, যে শয়তান তোর এরকম অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না, তাকে আমি কিছুতেই ছাড়বো না। দিদি তাড়াতাড়ি বোনকে নিয়ে আসুন, আর দেরি করবেন না। চল চল বোন চল, এখানে বেশিক্ষণ থাকা একদম ঠিক হবে না। আজ আমি তোকে উদ্ধার করে নিয়ে যাবো, আজ আমি তোকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে যাবো। আমি মুক্ত করে দিয়েছি, আমি আজকে সবাইকে মুক্ত করে দিয়েছি। আমার আনন্দ পেয়েছে, তার চেয়ে বেশি বেশি আনন্দ আমি পেয়েছি। আজ আমার এই প্রথমে শুভ দিনটাকে স্মরণে করে রাখতে পেরে আমি যে কতটা খুশি তা কাউকে আমি বলে বোঝাতে পারবো না, কাউকে না। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার এই কথা শুনলে খুব খুব খুশি হবে। পামেলা, তোমার কোথায়? ইমিডিয়েট কয়েকটা অপারেশন করতে হবে। তোমার কোথায়? আপনি এখন এখানে? হ্যাঁ, তোমার একটু বেরিয়েছে। আমি এসেছি না কারণ কয়েকটা অপারেশনের খুব জরুরি হয়ে পড়েছে। তুমি ওটি রেডি করো, তাড়াতাড়ি যাও। তুমি পাগলের মতো হাসছো কেন? কাকুকে দিদিভাই করবেন, কেউ তো নেই। নেই? নেই না মানে? আমি সবাইকে মুক্ত করে দিয়েছি। অবাক হয়ে গেছেন, তাই না? এতদিন ধরে যে মেয়েটাকে ভয় দেখিয়ে আমি পাপের খাঁচায় বন্দি করে রেখেছিলেন, সে আপনার এত বড় ক্ষতি করে আমি বুঝতে পারিনি, তাই তো? হয়। পামেলা, তুমি জানো না এই ভয় শব্দটা কত বড় ডেঞ্জারাস শব্দ, আর তুমি জানো না এই বিমজিৎ চ্যাটার্জি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কি করবেন আপনি? মেরে ফেলবেন, তাই তো? আমি প্রস্তুত। দুদিন পরে না দুদিন আগেই বললাম। আরে বাবা, অনেক দূর অব্দি ভেবে ফেলেছো দেখছি। গুড, ভেরি গুড। তবে একটা কথা তুমি জানো যে এত
মধ্যে পার্থক্য আছে। মানে আরে তুই তো একটা হিংস্র শিকারী রে, অনেকদিন মাংসের সন্ধান পাসনি। তা তোর সামনে যদি নরম দুধ তুলে মাংস তুলে দিয়ে খাবি নাকি? ওই দেখ তোর শিকার। অনেক বড় বড় মৃত্যুঞ্জয়ী নারীদের মতো কথা বলছিলে। তোমাদের মেয়েদের এই এক পদ অভ্যেস, বুঝলে? মুখে শুধু ভোজর ভোজর কাজের বেলা অষ্টরম্বা। একটু আগে আমি তোমায় বললাম না যে এক কমে কাটার পুচিয়ে পুচিয়ে কাটার মধ্যে পার্থক্যটা তোমায় বোঝাবো। আমার হাতে একদম সময় নেই, যা করবি তাড়াতাড়ি কর। বলছিলাম স্যার, পুলিশ আমাকে হন্যে খুঁজছে। আপনি বলেছিলেন আমার প্লাস্টিক সার্জারিটা করে। বুঝলি, এই হলো বাঙালিদের এক দোষ, এদেরকে খেতে দিলে এরা শুতে চাই, বুঝলি? আচ্ছা ইলিয়াস, তুই কোনদিন রেসের মাঠে গেছিস? যাসনি। তুই জানিস কি যে রেসের মাঠে যে ঘোড়াগুলো দৌড়ায়, সেই দৌড়ে যাওয়া ঘোড়াগুলোর মধ্যে যদি কারোর পা ভেঙে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তাদের মালিকরা সেই ঘোড়াকে মেরে ফেলে, বুঝলি? তাই পা খড়া হয়ে যাওয়া ঘোড়া আর পুলিশের কাছে ধরা পড়া আসামির কোনো বিশ্বাস করো, এই এঁটো পাতা আর ফুটো হয়ে ছাতা আমি ব্যবহার করি না বলে আজ আমার বেঁচে গেলে। তুমি তোমার ওই পেয়ারের তোমালকে বলে দিও আমি কিন্তু তোমার কিছু করিনি, বদনামের কপাল তো, তাই আর এটা। শাখা এনেছি, সিঁদুর এনেছি, তাহলে কোনো সাহস করছে না। পাবে না। কি হয়েছে তোমার? তুমি পড়ে আছো, কি হয়েছে তোমার? আমার স্বপ্নই রয়ে গেল তোমার। তোমার জন্য আমি শাখা সিঁদুর বেনারসি এনেছি, আমি তোমাকে বিয়ে করবো। তোমার আমার তোমার হাত দিয়ে সিঁদুর পরা তোমার আমার চারপাশটা কেমন জানি একটা অন্ধকার হয়ে আসছে। তুমি আমার কথা দাও, তোমার আমার মেয়েটাকে তুমি আমার মেয়েটাকে দেখবে, তোমার আমার মেয়ে। পাবে না। কথা বলো, পাবে না। আমি আসছি। বিয়ারে আমার কেটেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, তোদেরকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদি নিহিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতা আমি জ্বালবই, চিতা আমি জ্বালবই, চিতা আমি জ্বালবই। রানী তুমি একটু শান্ত হও। রানী তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। না আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমার সারা শরীরে লক্ষ্য নাগিনী বিষের জ্বালা আমাকে শান্ত হতে দিচ্ছে না। প্রেমজি চ্যাটার্জির মৃত্যুই আমাকে একমাত্র শান্ত করতে পারে। কিন্তু কোনো কিন্তু নয়, প্রেমজি চ্যাটার্জি মরবে আর আমার নিজের হাতেই মরবে। সমাজে একদল অমানুষ নিজেদের ইচ্ছা মতন আইনকে ভাঙতে পারে, আর সেই সমস্ত আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য সমাজে নির্যাতিত নিষ্পেষিত মানুষরা নিজেদের হাতে আইনটিকে তুলে নিতে পারবে না কেন বলতে পারো? আইন আছে, আদালত আছে। ৭৭ বছর ধরে আছে, কিন্তু এখনো দিনের পর দিন, রাতের পর রাত এই সমস্ত ঘৃণ্য অপরাধগুলো ঘটে চলেছে। খুন, ধর্ষণ, রাহাজানির মতন ঘৃণ্য অপরাধগুলোর জন্য ভারতের ন্যায় সংহিতায় কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা হয়েছে। তবু
এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। কেন জানো? কেউ মনে করে আরে আমি তো নেতা, আইন আমার কিচ্ছু করতে পারবে না। আবার কেউ কেউ মনে করে আরে অমুক মন্ত্রী তো আমার আত্মীয়, প্রশাসনের ক্ষমতা নেই আমার কেশাগ্র স্পর্শ করে। আর এটাও যদি না হয়, আসে তো টাকা, সেই টাকার জন্য একদিন না একদিন ঠিক খালাস পেয়ে যাবো। যে দেশে কৃষি ঋণ শোধ করতে না পারার অপরাধে একটা গরিব চাষিকে জেলে পুরে দেওয়া হয়, সেই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক জালিয়াতি করেও এই দেশ থেকে অনায়াসে পালিয়ে গিয়ে বিদেশে ফুর্তিতে বাঁচা যায়। তোমার কথা হয়তো বেশ কিছুটা ঠিক আছে, কিন্তু কিন্তু এটাও তুমি মনে রাখবে রাখি, আমাদের দেশে বহু নেতা মন্ত্রী তারা কিন্তু জেলের ভাত খেয়েছে। হ্যাঁ খেয়েছে, কিন্তু সেটা কজনের ক্ষেত্রে প্রযোজ্য বলতে পারো? এটাই তো গণতন্ত্র, আর আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম গণতন্ত্র। হ্যাঁ সেই জন্যই তো ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি জেলখানায় বন্দি থেকেও ভোটে জিতে যায়। বাহ, চমৎকার! জয় গণতন্ত্রের জয়! কিন্তু অপরাধীদের বিচার না করা পর্যন্ত তার সাজা দেওয়া যায় না। অপরাধ কোনো গেঞ্জি জাঙ্গের সাইজ নয় যে স্মল লার্জ এক্সট্রা লার্জ থেকে তার বিচার করে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আমার দাদার উপর হয়েছে বর্বরচিত অত্যাচার, আমার উপর হয়েছে আদিম পাশবিক নির্যাতন। তাই যে শয়তানের কাজ করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তখন আমি আইন মানব না, আদালত মানব না। এই কথাটা তুমি মনে রেখো। তোমার মনে যেটা চায় তুমি সেইটা করো, আর আমার মনে যেটা চায় আমি আইনের রক্ষক হয়ে আমি সেই পথে কিন্তু অবলম্বন করবো। মনে রেখো, তুমি তোমার পথে যাবে আর আমি যাবো আমার পথে। চলি চলি না। আপনার যা খুশি বলে যান না কেন, আমি কিছুতেই থেমে থাকবো না। আমার জীবনের একমাত্র লক্ষ্য ওই কেঞ্জি ছেড়েছে মৃত্যু। দ্রৌপদী যেমন দুঃশাসনে তপ্ত রক্ত দিয়ে নিজের বেনি বন্ধন করেছিল, ঠিক তেমনি আপনি ওই কেঞ্জি ছেড়েছে বুকে রক্ত দিয়ে আমার নারীত্বের তর্পণ করবো। রাজ্যের ভাগ যে আমাকে দিতে হবে বল। একে অপরাধী তুমি? আমি অসভ্যতার বাংলা বেড়েই গেছে, আর কতদিন ভয় চুপ করে বসে থাকি বলতো? তার মানে মানে যে শয়তান রক্ত পান করার জন্য তুই ছটফট করছিস, সেই একই কারণে তাকে মারার জন্য আমিও ছটফট করছি। কিন্তু কেন? ওই শয়তান তোমার কি ক্ষতি করেছে? আমার সঙ্গে যে অন্যায় করেছে তাকে হয়তো আমি চেষ্টা করলেও ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার বোনের সাথে যে অন্যায় সে করেছে কোনো মতেই তাকে ক্ষমা করা যায় না। কিন্তু এত চেষ্টা করেও সেই শয়তানটার কোনো সন্তান আমরা পাচ্ছি না। তার সন্ধান যদি আমি আপনাদেরকে দিই, আপনি তাতে তালামান মজুমদার ওই শয়তানের সমস্ত অপকর্মের সাক্ষী এবং অংশীদারও বলতে পারে। কি বলতে চান আপনি? ঠিকই বলছি, বিশ্বাস করুন। ওর জাল কেটে বহুবার আমি বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই সে আমার অপদার্থনের কড়াই গন্ডায় মিশিয়ে দিয়ে গেল। আমার আমার পাবে না, আপনি কোন পাবেনের কথা বলছেন? আমার ভাবি স্ত্রী যে আমাকে ভালোবাসত। আমরা ঠিক করেছিলাম ওই শয়তানের কোথা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবো, কিন্তু 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 কি হবে বাবু? আপনি চুপ করে থাকবেন না। আপনি জানেন ওই বাবেরা আমার কত বড় উপকার করেছে, ওর জন্য আমি আমার বোনকে উদ্ধার করতে পেরেছি। আপনি দয়া করে বলুন বাবেরা এখন কোথায়? ওই আসছি, তার মানে আমি শ্মশান থেকে আসছি। কি বলছেন আপনি? দ্বিতীয় ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছি ওই শয়তানটাকে আমি নিজে হাতে শাস্তি দেবো। কিন্তু সেই শয়তানটা আছে কোথায়? যেমন ইঁদুর হয়ে গিয়ে গর্তে লুকায়, ওই শয়তানটা লুকিয়ে আছে ওর আন্ডারগ্রাউন্ডে। বাবু ভুল